শেষবারের মতো প্রাণে বেঁচে যাচ্ছে আওয়ামী লীগ। শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া 30টিরও বেশি মামলার খালাস পেয়েছে। রাষ্ট্রপতির গোপন প্ল্যানে শেষ রক্ষা হলো শেখ হাসিনার। হঠাৎ একই বলল আসিফ নজরুল, সেনাপ্রধানের নিরাপত্তায় দেশে আসতে যাচ্ছে শেখ হাসিনা। এবার রঙ্গিলা জালে ধরা পড়ে গিয়েছে শেখ হাসিনা। আপনি বলছেন খুনি ইউনূস পালিয়ে যাবেন, মানে আপনারা পালালেন কেন? পিনাকি ভট্টাচার্যরা স্থিতিশীল রাষ্ট্রটা চায় না। অস্থিতিশীল থাকলে তারা কিছুটা লাভবান হয়। সেনাবাহিনীকে বিতর্কিত করার বারবার চেষ্টা করেছেন। খারাপ ইউনূসের সম্মানজনক বিদায় নিতে পারছেন না। এই জুলাই আগস্টের মধ্যে বা শেষের দিকে ইউনূস সাহেব চলে যাবেন। একজন সাবেক কোনো সেনাপ্রধানও হতে পারে বিকল্প হিসেবে। আমরা জানি তথ্য আছে আমাদের কাছে কারা আসতে পারে। এখন যে কোনো মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে হাইকোর্টের রায় হয়েছে, সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে দিয়েই প্রধান উপদেষ্টা বানিয়ে 3 মাসের জন্য 90 দিনের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করতে হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ক্যান্টনমেন্টে গিয়েছিলেন। ক্যান্টনমেন্টে তার এই যাওয়া, সেখানে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়া, এটি এই মুহূর্তে অনেক দিক থেকে অনেক কিছু ইঙ্গিত করে। আসনাদ আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, শারজিস আলম, আক্তার হোসেন এনসিপির সাথে বিএনপির পাড়াপাড়ি বাঁচতে পারে, মারামারি বাঁচতে পারে, অঘটন ঘটতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্তে না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো স্থিতিশীল রাষ্ট্র মানে ধীরে ধীরে একটি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে আমরা হাঁটবো। তো অস্থিতিশীল থাকলে তারা কিছুটা লাভবান হয়। সেনাবাহিনীকে বিতর্কিত করার বারবার চেষ্টা করেছেন তাদের গ্রুপটা। তো আমরা ওই জায়গা থেকে তাদের পথে চলতে আর পারি নাই, কারণ আমরা তো সেনাবাহিনীকে ভালোবাসি। তারা ওয়াকার বলে, কিন্তু তাদের শত্রুতাটা সেনাবাহিনীর বিরুদ্ধে। তারা আপনার আদর্শ ছিলেন এক সময়, এখন তারা আপনার কাছে বেশ বিতর্কিত হয়ে পড়েছে বা আপনি বেশ সাহসিকতার সঙ্গে তাদের সমালোচনা করে যাচ্ছেন। এর কারণটি আসলে কি? আমরা গণ অভ্যুত্থানে, গণ আন্দোলনে একসঙ্গে পারফর্ম করেছি, সে কারণে পরস্পরের সাথে বন্ধুত্ব তৈরি হয়েছিল। কিন্তু যখন আমরাই বিভিন্ন বা এই গণ অভ্যুত্থানের ভিতরের লোকেরাই বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে, তো আমরা তো টিপিক্যালি রাজনীতিবিদ না, যদি বলেন ওইভাবে। আমরা অ্যাক্টিভিস্ট, বিদ্রোহকারী। তো আমরা আমাদের জায়গা থেকে ওই বিদ্রোহগুলো জারি রাখছি আর কি, যে কোনো অন্যায় দেখলে। তো এইটা তারা হজম করতে পারছে না, যারা আমাদেরকে আদর্শ মনে করতো। যখন তাদের পছন্দের কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলি, তখন তারা এটা হজম করতে পারে না, এই জন্য একটু গালিগালাজ করে আর কি। আপনি যেমন একটু এক্সাম্পল দিবেন, যেমন আপনার এই দলের নামও তো দেওয়া ছিল প্রবাসী একজন অ্যাক্টিভিস্টের, নাকি? এটা আসলে শাপলু ভাইয়ের নাম দেওয়া। তো এটা শাপলু ভাই নামটা দিয়েছিলেন, শাপলু ভাই নিজে আমাকে বলেছেন, কিন্তু ওটা পিনাকি দাদা বলেছিলেন যে এটা উনি দিয়েছেন, কিন্তু আমরা পরে জানতে পারি ক্রস চেক করে এটা শাপলু ভাইয়ের দেওয়া নাম। এখানেও তার এই ধরনের দাবি কেন যে তিনি দিয়েছেন? এটি মানে উনি দাবি করেন বা এরকম না, তো মানে আমি বলেছিলাম, উনি আমাকে বলেছিল নাম দেওয়া আমজনতার দল। এটা আসলে উনি শাপলু ভাইয়ের কাছ থেকে শুনে বলেছিলেন, এটা আর কি। আচ্ছা, এখন সেই পিনাকি ভট্টাচার্যের বিরোধিতা আপনি বেশ করছেন, বেশ সমালোচনা মুখর, এবং আপনি বললেন যে তাদের গ্রুপের কারোর সমালোচনা করলে সেই তারাই আবার আপনাদেরকে বা তাদেরকে সহ্য করতে পারে না। কি কারণে সহ্য করতে পারছে না আপনাদেরকে? এখন এত যখন হৃদ্যতা ছিল, ভালো সম্পর্ক ছিল, ঘরের লোক হিসেবে এক কথা বলা যায়, ঘরের মানুষ ছিলেন, নানান ধরনের পরামর্শ নিয়েছেন, এখন কি এমন ঘটলো যে আপনারা তার বিরোধিতা করছেন বা সমালোচনা করছেন? আমরা তো একসাথেই গণ অভ্যুত্থানে আলোচনা পরামর্শ করে কাজ করেছি। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা স্থিতিশীল, ধীর স্থির রাষ্ট্র চেয়েছি। পিনাকি ভট্টাচার্যরা সেই স্থিতিশীল রাষ্ট্রটা চায় না। স্থিতিশীল রাষ্ট্র মানেই ধীরে ধীরে একটি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে আমরা হাঁটবো। তো অস্থিতিশীল থাকলে তারা কিছুটা লাভবান হয়, বিভিন্ন মব সৃষ্টি করলে মাতব্বরি করতে পারে, এটা হলো বিষয়। সেটা সেনাবাহিনীর বিষয়ে আপনারা দেখেছেন, সেনাবাহিনীকে বিতর্কিত করার বারবার চেষ্টা করেছেন তাদের গ্রুপটা। তো আমরা ওই জায়গা থেকে তাদের পথে চলতে আর পারি নাই, কারণ আমরা তো সেনাবাহিনীকে ভালোবাসি, তাই না? তাদের এক্স্যাক্টলি তারা ওয়াকার বলে, কিন্তু তাদের শত্রুতাটা সেনাবাহিনীর বিরুদ্ধে। মানে আমি একটু যদি খুলাসা করি সংক্ষেপে, যে সেনাবাহিনীর বিরুদ্ধে আপনাদের অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিল বা নির্দেশনা, অনুরোধ যাই বল না কেন, সেই নির্দেশনা ছিল, এটা অস্বীকার করতে পারবে না। জি, সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার ধরনটা কি? মানে
তার প্রতিবাদ করতে হবে, তার সমালোচনা করতে হবে জেনারেল ওয়াকার সাহেবের, এরকম কিছু, নাকি এর চেয়ে ভয়ঙ্কর কিছু? না, দেখেন, ওয়াকার সাহেব তো একজন ব্যক্তি, তাই না? আর সেনাবাহিনীর এইরকম একটা তাদের বা সেনাবাহিনীকে এবং সরকারকে মুখোমুখি দাঁড় করায় একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি করা। তাদের ভিডিওর কাটতি প্রয়োজন, ভিডিও বানায় প্রতিদিন, নতুন নতুন থাম্বেল প্রয়োজন, নতুন নতুন ইস্যু প্রয়োজন। আর সেনাবাহিনীর বিরুদ্ধে বললে মানুষ একটু বেশি বাপরে বাপ, সেনাবাহিনীর বিরুদ্ধে বলছে, এই ধরনের একটা, হ্যাঁ, কতজন বলে। এইটাকে সুযোগ লাগায় এই বেশ কিছু ইউটিউবার আছে, তারা সেনাবাহিনীর মুখটা বারবার উচ্চারণ করে শুধুমাত্র ভিউ এর জন্য। হ্যাঁ, এটা তো মানে শুধু ভিউ, একটা 1 লাখ ভিউ আর ক টাকা আসে, নাকি বিহাইন্ড দ্য স্ক্রিন আরো কোনো ধরনের আর্নিং সোর্স? এমনিতে বিহাইন্ড দ্য স্ক্রিন কিছু থাকতে পারে। গণঅভ্যুত্থানের সময় প্রাথমিক লেভেলে এই আন্দোলন, ভারতের সাজায় দেওয়া আন্দোলন, এই আন্দোলন, শেখ হাসিনা সাজায় দেওয়া আন্দোলন, এই ন্যারেটিভ গুলো পিনাকি ভট্টাচার্যের দেওয়া, ঠিক আছে? এবং সে আপ্রাণ চেষ্টা করছে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার। তারেক রহমান, আমার প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র ভিউ এর কারণেই কি এরকম চটকদার কথাবার্তা কিংবা আক্রমণাত্মক কথাবার্তা বলা হয়, নাকি বিহাইন্ড দ্য স্ক্রিন আরো অনেক কিছু আছে? একটা জিনিস, জি, একটা বিষয় থাকার সম্ভাবনা আছে। পিনাকি ভট্টাচার্য তো প্রো আমেরিকান পলিটিক্সটা মনে হয় করে, বা আমেরিকার প্রতি অনুগত তার একটা ইয়ে আছে, বা ওই লবিতে সে কাজ করে। আমাকে তো বলেন তিনি রয়্যাল এজেন্ট। তো আমেরিকা এগুলো তো কাছাকাছি বিষয়, তাই না? কাছাকাছি বিষয়। তো সে জায়গা থেকে আমাদের বন্দর, করিডোর, এই বিষয়গুলো নিয়ে সেনাবাহিনী যে বিরোধিতা করবে, এটা আমরা যদি এখন জানি তাহলে এই ঘটনাটা আরো 3 মাস আগের ধরেন, তাই না? তো সেই জায়গা থেকে যে ওনাদের বিরোধিতা আগে থেকেই হয়তো বা ছিল, যে কারণে ওনাকে সরানো বা সেনাবাহিনী রিসেবল করা। রিসেবলটা করলে তারা এই কাজটা সহজে বের করতে পারবে, করিডোরের বিষয়টা আমেরিকার স্বার্থ হাসিল করার জন্য বা ইন্ডিয়ান স্বার্থ হাসিল করার জন্য, এরকম একটা বিষয় রয়েছে। আপনি বলছেন যে মব হলে তাদের লাভ, বাংলাদেশ অস্থিতিশীল হলে তাদের লাভ। এই লাভের ধরনটা কেমন? মানে বিশাল কোনো গেম চলছে আপনার কাছে মনে হয়? না, এটা দেখেন, প্রত্যেকটা মবের পিছনে অর্থনৈতিক কারণ আছে। একটা স্কুলের প্রধান শিক্ষককে মব সৃষ্টি করে সরাবে, ওই স্কুলের আরেকজন শিক্ষক প্রধান শিক্ষক হতে চায়, যে কারণে সে এই ফিনান্সটা করে এই মবের পিছনে। আমরা এটা খুব স্ট্রংলি ফাইন্ড আউট করেছি। অনেকগুলো কলেজে সরাসরি শিক্ষকরা জড়িত, প্রধান শিক্ষককে সরানোর জন্য মব সৃষ্টি করে, তারা এটা ফিনান্স করে। এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরিয়ে আরেকজন গুরুত্বপূর্ণ হওয়ার জন্য তারা এই মবে ফিনান্স করে। দেশের চলমান মব সন্ত্রাস থামানো যাচ্ছে না, কিংবা থামানোর চেষ্টা করা হচ্ছে না, এরকম আলোচনা চতুর্দিকে। আলোচনার মাঝেই মবের অস্তিত্ব বারবার ফিরে আসছে, মব নানাভাবে নানা রূপে ফিরে আসছে। এই সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই তার লাগাম টানা যাচ্ছে না। যদিও লাগাম টানতে চাইছে কিনা সরকার, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সন্দেহ না, বাস্তবতা সেরকমই। সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার ইনিয়ে বিনিয়ে নানাভাবে মবের পক্ষে কথা বলছে। এমনকি এগুলোকে যারা মব বলছে, এই যে ঘটনাগুলো একের পর এক ঘটছে, এগুলোকে যারা মব বলছে, মব বলে বলে তারা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এক ধরনের মব সৃষ্টি করছে, এমন মন্তব্যও করেছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সেক্রেটারি। এরপরে তো আর কিছু বলার থাকে না। প্রেস সেক্রেটারি বললেন দেশে মবের অস্তিত্ব নেই, এগুলো প্রেশার গ্রুপ। আর সহকারী প্রেস সেক্রেটারি তিনি বললেন যে যারা এগুলোকে মব বলে, মব মব করে চিৎকার চেঁচামেচি করে, তারা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এক ধরনের মব তৈরি করছে। অর্থাৎ জনগণকেই এখন প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মব তৈরির অভিযোগে অভিযুক্ত করছে সরকার। তেমন পরিস্থিতির মধ্যে যখন আমরা বিরাজ করছি, তখন আমরা বারবার বলেছি যে এই কার্যক্রম থামানো না গেলে দেশ অতিমাত্রায় অস্থিতিশীলতার দিকে যাবে। সেরকম পরিস্থিতি বোধহয় শুরু হয়ে গেছে, যখন নানা পক্ষের মবের ঘটনা দেখছে এবং মবের দ্বারা আক্রান্ত হওয়ার ঘটনা আমরা যখনই বারবারই আমরা যখন দেখছিলাম যে বেশিরভাগ আক্রান্ত হওয়ার ঘটনা আওয়ামী লীগের গন্ধ আছে এমন লোকজনের ক্ষেত্রেই ঘটছে, তখন ব্যতিক্রম ঘটনা ঘটলো। এবার মব সৃষ্টি করলো আওয়ামী লীগে। আওয়ামী লীগের দ্বারা মব তৈরি হলো, থানা ঘেরাও হলো, আসামি গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হলো এবং বিধিখিচ্ছিরে একটা অবস্থা তৈরি হলো। যে কথা বলছিলাম, যে আশঙ্কা করছিলাম, বহুবার যে কথা বলার চেষ্টা করেছে বিভিন্নজন, বিভিন্ন বিশ্লেষক, যে মবের লাগাম টানুন নতুবা এটা ভিন্ন মাত্রায় চলে যাবে, সেদিকেই বোধহয় যাচ্ছে দেশ। কি হচ্ছে দেশে বলছিলাম, মবের এবার ভিন্ন মাত্রা আমরা দেখলাম। বেশি আলোচনা করার আসলে দরকার নেই, ছোট্ট একটা ঘটনাটা শোনার পরে বাস্তবতা নিয়ে আলোচনা করব। এবার মবের জন্ম দিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ এতদিন মবের শিকার হয়েছে, এবার আওয়ামী লীগ মব সৃষ্টি করছে। তাহলে দেশ কোন দিকে
দিকে যাচ্ছে। এভাবেই মব পাল্টা মব এই ঘটনাগুলো যে ঘটতে পারে সেই আশঙ্কা আমরা বারবার ব্যক্ত করেছি, সেটাই সত্যি হলো এবং সেটা মানিকগঞ্জে ঘটলো। কি ঘটেছিল সেই ঘটনায় একটু জেনে নেওয়া যাক। আপনারা গণমাধ্যমের শিরোনামটাও দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও, অর্থাৎ থানা ঘেরাওয়ের মতো মব তৈরি হয়েছে। কদিন আগেই আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের থানাতে মবের ঘটনা দেখেছি চট্টগ্রামের পটিয়ায়, এবার মানিকগঞ্জে সেই ঘটনাটা ঘটালো আওয়ামী লীগের লোকজন। সেখানে বলা হচ্ছে মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছে ছাত্রলীগের নেতাকর্মী এবং পরিবারের সদস্যরা। তার মানে বোঝা যাচ্ছে যে মানিকগঞ্জে বোধহয় আওয়ামী লীগের অবস্থা বেশ শক্ত। তারা থানা ঘেরাও করার মতো এত বড় একটা ঘটনা যেহেতু এরকম নাজুক পরিস্থিতির মধ্যে ঘটাতে পেরেছে, সেহেতু ভাবা যেতেই পারে যে তাদের অবস্থান সেখানে বেশ শক্তপোক্ত। কিন্তু পুলিশ কি করছে? উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশ। এরপর সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাটা 7 জুলাইয়ের, অর্থাৎ ঘটনাটা পরশুদিনের ঘটনা, পরশুদিন রাতের এই ঘটনাটা। মাঝখানে একটা দিন চলে গেছে, গণমাধ্যম তেমন একটা খবর দেয়নি। তারপরে গতকালকে রাতে এই খবরটা প্রথম গণমাধ্যমে আসে। এরপরে যেটা বলা হচ্ছে, পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন বিকেল 5টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন বাকা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাটুরিয়া সদর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন এবং উপজেলা ছাত্রলীগের কর্মী গোলাম রাব্বিকে সাটুরিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে। এরপর পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে সন্ধ্যার দিকে থানা ঘেরাও করে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা এবং তাদের পরিবারের সদস্যরা। এই ঘটনা ঘটেছে। তারা থানাও ঘেরাও করেছে যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছাড়িয়ে নিতে তারা এসেছে, তাদেরকে ছেড়ে দিতে হবে। যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে তারা একেবারে নতজানু অবস্থায় রয়েছে, পরিস্থিতি সারা দেশে খুব একটা ভালো নয়, তারা পুলিশের ভয়ে পালিয়ে যাচ্ছে। এর মাঝেই এই যে থানা ঘেরাওয়ের ঘটনাটা, এটা একটা বার্তা দেয় কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ঘটনা ঘটেছিল, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং থানা ঘেরাওয়ের ঘটনা যারা ঘটিয়েছে, ওসি জানিয়েছেন, শাহিনুর রহমান শাহিন, তিনি এই কথা জানিয়েছেন, থানা ঘেরাওয়ের ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের বেছে বেছে নতুন মামলার বন্দোবস্ত করা হচ্ছে। তার মানে হচ্ছে যে যারা থানা ঘেরাওয়ে গিয়েছিল তাদের মোটামুটি দিনে এবং রাতের ঘুম হারাম হয়ে গেল। সেটাই স্বাভাবিক, সেটাই করবে। তো প্রিয় দর্শক, বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে পারবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখবো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।